ব্যাস বাবার কথা মতো সেও চলে গিয়েছিল দেখা করতে। তার বাবা তাকে কুহুর কয়েক ডজন ছবি পাঠিয়েছিল এর আগে। সবগুলো ছবি দেখেছে সাহাদ। ছবি দেখে কুহুকে পছন্দ হয়েছে তার। এর আগে একটা অনুষ্ঠানে কুহুকে দেখেছিল সাহাদ। বাবা মায়ের সাথে এসেছিল। তখন কুহু বোধহয় হাই স্কুলে পড়তো। তবে এখন বড় হওয়ার পর দেখা করে মেয়েটার উল্টাপাল্টা কাজে তার বেশ মজাই লেগেছে। সাহাদ পকেট থেকে ফোন বের করে কুহুর ছবি বের করলো। প্রত্যেকটা ছবিতে কুহু অদ্ভুত সব পোজ দিয়েছে। অন্তত সাহাদের কাছে পোজগুলো অদ্ভুতই মনে হচ্ছে। একটা ছবিতে আইসক্রিম নিয়ে খাওয়ার ভান করে হা করে আছে। অন্য আরেকটায় বাচ্চাদের দোলনায় গিয়ে দোলনার দুদিকের শিকল ধরে দোলনায় উঠে দাঁড়িয়ে পড়ছে। সাহাদের বড্ড জানতে ইচ্ছে হলো এই ছবি তোলার বুদ্ধি কুহুকে কে দিল, আর এমন ছবি পাত্রী দেখার জন্যই বা কেন পাঠালো। অন্য ছবিগুলো মোটামুটি ভালোই। কোনটা গাছের সাথে হেলান দিয়ে নয়তো দাঁত বের করে হাসি। ছবিতে কুহুর হাসি দেখে সাহাদের হাসি আরও বিস্তৃত হলো। খুবই হাসে মেয়েটা, চঞ্চলেরও বটে। সাহাদ কুহুর ছবিটা জুম করে কিছুক্ষণ দেখলো, তারপর প্রসন্ন চিত্তে হাসি হাসি মুখে চলন্ত গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালো। মনে হচ্ছে তার স্থির নিশ্চল জীবনের দক্ষিণা হাওয়ায় আগমন ঘটতে চলছে। সন্ধ্যার দিকে কুহুর ডাক পড়ল মোয়াজ্জেম সাহেবের ঘরে। কুহু কিছুক্ষণ ঘর জুড়ে পায়চারি করল। বাবাকে সে বেশ ভয় পায়। কি বলতে কি বলে ফেলবে তাই নিজেকে একটু গুছিয়ে নিচ্ছে সে। এদিকে ওদিকে চার হাত পা ছুঁড়ে একটু ওয়ার্ক আপ করলো নিজেকে। তারপর রওনা করলো মোয়াজ্জেম সাহেবের ঘরের দিকে। মোয়াজ্জেম সাহেবের ঘর নিচে, সিঁড়ি বেয়ে নামতে হবে। যাওয়ার সময় জিয়াদের ঘরের দিকে চোখ পড়ল। দরজা খোলা রেখে টেবিলে বসে পড়ছে। কুহু দরজায় দাঁড়িয়ে মৃদু স্বরে ডাকল, এই পড়ছিস? জিয়াদ একবার ঘাড় ঘুরিয়ে কুহুকে দেখে আবার পড়ায় মনোযোগ দিয়ে বলল, না, মাটি কাটছি। কুহুর দাঁত কিরমির করে উঠল রাগে। ভাইয়ের কাছে এসেছিল একটু কথা বলে সহজ হতে, তা তো হলোই না, উল্টো মেজাজটা বিগড়ে দিল। কুহু আর সময় নষ্ট না করে সিঁড়ি বেয়ে মোয়াজ্জেম সাহেবের ঘরের সামনে এসে দাঁড়ালো। দরজায় টোকা দিয়ে বলল, বাবা আসবো? ক্ষণকাল পর আওয়াজ আসলো, এসো। কুহু দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখলো মোয়াজ্জেম সাহেব চা খাচ্ছেন। তার সামনের টেবিলে অনেকগুলো বই পাতা উল্টে রাখা। মোয়াজ্জেম সাহেবের ঘরে অনেকগুলো বইয়ের আলমারি, সবগুলো বই দিয়ে ভর্তি। কুহু যতটা পারল শব্দহীন হেঁটে মোয়াজ্জেম সাহেবের সামনে এসে দাঁড়ালো। মোয়াজ্জেম সাহেব মেয়ের দিকে তাকে সরাসরি জিজ্ঞাসা করলেন, ছেলেটিকে কেমন লেগেছে? কুহু বুঝতে পারল সাহাদের কথা জিজ্ঞাসা করছে। সে একদিকে মাথা হেলিয়ে উত্তর দিল, ভালো। তুমি আমার একমাত্র মেয়ে, যেখানে সেখানে আমি তোমাকে বিয়ে দিতে পারি না, সেজন্য বিশ্বস্ত একটা জায়গার দরকার। আমার বন্ধুর বাড়িতে তোমাকে রেখে আমি নিশ্চিন্তে থাকবো। অনেক ভেবে আমি এই প্রস্তাবে রাজি হয়েছি। এখন তুমি রাজি হলেই পাকা কথা হবে। কুহুর খুব লজ্জা লাগছে। এভাবে সরাসরি কেউ একটা মেয়েকে বিয়ের কথা জিজ্ঞাসা করে নাকি? অন্য কেউ হলে নিশ্চয়ই মা চাচি কাউকে দিয়ে মেয়ের মতামত জানতে চাইতো, কিন্তু তার স্ট্রেট ফরওয়ার্ড বাবা সেসবের ধার ধারেনি। সোজা নিজেই সরাসরি জানতে চাচ্ছে। মোয়াজ্জেম সাহেব প্রশ্ন করলেন, তোমার কি ছেলেটিকে পছন্দ হয়নি? পছন্দ না হলে বলতে পারো, তোমার মতে কিছুই হবে না। কুহু শোনা যায় না এমন করে বলল, পছন্দ হয়েছে বাবা। মোয়াজ্জেম সাহেব এমন মিনমিন উত্তর পছন্দ করলেন না। তিনি মেয়েকে বললেন, জোরে বলো। কুহুর অবস্থা হলো দেখার মতো। বাবার সামনে তীব্র লজ্জা আর অস্থিরতাতে তার 12টা বেজে 13টা হওয়ার জোগাড়।
সে তারপরও কষ্ট করে গলার স্বর কিছুটা বাড়িয়ে বলল। পছন্দ হয়েছে। মোয়াজ্জেম সাহেব সন্তুষ্ট হলেন মেয়ের উত্তরে। চায়ের কাপটা হাতে নিয়ে মেয়েকে বললেন, যাও। তারপর আয়েশ করে চুমুক দিলেন। ছাড়া পাওয়া মাত্র কুহুর ইচ্ছে হলো ছুটে বেরিয়ে যেতে, কিন্তু সেরকম কিছু সে করলো না। সে শব্দহীন পায়ে হেঁটে হেঁটে ঘর থেকে বেরিয়ে এলো। ঘরের বাইরে এসে ওড়নার কোনা দিয়ে মুখ ঢেকে ফেলল। তারপর সিনেমার নায়িকারা লজ্জা পেলে যেভাবে দৌড় দেয় ঠিক সেভাবে দৌড় দিল। শিরিনা বেগম হালকা নাস্তা বানিয়ে ট্রেতে করে জিয়াদের জন্য নিয়ে যাচ্ছিল। আচমকা কুহু দৌড়ে এসে তার সামনে পড়ল। উনি এই বলে মৃদু চিৎকার করে দূরে সরালেন। কুহু কিছুক্ষণ থেমে মায়ের দিকে তাকিয়ে একটা লাজুক হাসি দিল। তারপর মুখে ওড়না চেপে ধরে সিনেমা স্টাইলে সিঁড়ি বেয়ে দৌড়ে উপরে উঠে গেল। শিরিনা বেগম কিছুক্ষণ বড় বড় চোখ করে তাকিয়ে রইলেন কুহুর দিকে। তারপর হতাশ হয়ে মাথা নাড়ালেন। এই ড্রামাবাজ মেয়েকে কে বিয়ে করবে? কুহু ঘরে এসে বিছানায় বসে পড়ল। পাশ থেকে বালিশ নিয়ে বুকে চেপে ধরল। সত্যি সত্যি ওই রসগোল্লা টাইপ ছেলেটার সাথে তার বিয়ে হয়ে যাবে। ইস্কি লজ্জা! হোক না রাজনীতিবিদ, তাতে কি? তার সাথে তো আর নেতাগিরি থাকবে না, যা দেখাবে সব বাইরে। তার সাথে তো অনেক রোমান্টিক হয়ে থাকবে। তবে কুহুও কম যাবে না, সেও অনেক রোমান্টিকতা করবে। সেজেগুজে থাকবে, নিজের হাতে রান্না করে খাওয়াবে। রান্না বান্না সহ সংসারের কাজকর্মের কথা মনে হতেই কুহুর মুখ থেকে হাসি সরে গেল। বিড়বিড় করে বলল, এই যা, বিয়ে করলে তো কাজকর্ম করতে হবে। ও মাই গড! খাবার খাওয়া শেষ করে ঘুমানোর আগে কুহু স্কিন কেয়ার করতে বসলো। একটা প্লাস্টিকের ছোট্ট বাটিতে ফেস প্যাক বানালো। আচ্ছা মতো নেড়ে ছেড়ে সব মিক্স করলো। তারপর একটা ফেসিয়াল হেয়ার ব্যান্ড দিয়ে চুলগুলো আটকে নিল। এবার মুখে ফেস প্যাক দেওয়ার পালা। মোবাইলের কর্কশ রিংটনের কুহুর ফেস প্যাক দেওয়ার ব্যাঘাত হলো। সে বিরক্তি নিয়ে উঠে এসে কল রিসিভ করে কানে ধরে কর্কশ কণ্ঠে বলল, হ্যালো, কে? কুহু বলছেন? হ্যাঁ বলছি। আমি শাহাদ। কুহুর ঠোঁট দুটি হা হয়ে গেল। শাহাদ তাকে কল দিবে সে ভাবেনি। সে কণ্ঠ কোকিলের মতো চিকন করে বলল, জি বলুন। বাবার কাছ থেকে আপনার নাম্বারটা নিয়েছে। শুনলাম আপনি বিয়েতে রাজি। জি। আমাকে আপনার পছন্দ না হলে আমার কাছে স্বীকার করতে পারেন। কুহু কিছু বলল না, সে চুপ করে রইল। শাহাদ কুহুর উত্তরের জন্য কিছুক্ষণ অপেক্ষা করে বলল, আমি আসলে এই ব্যাপারে শিওর হয়ে আগাতে চাই। কোনো দ্বিধা থাকুক তা চাই না। কুহু, আপনি আমার কথা বুঝতে পারছেন? কুহু উত্তর দিল, জি বুঝতে পারছি। তাহলে আমার প্রশ্নের উত্তর দিন। কুহুর হাঁসফাঁস লাগছে। বুক ফাটে তো মুখ ফাটে না অবস্থা হলো তার। সে চোখ খিচে বন্ধ করে বলে দিল, আপনাকে আমার পছন্দ। আই লাইক ইউ। কুহুর উত্তর শুনে শাহাদের হাসি পেল। হালকা হাসলো সে। কুহুকে বলল, ধন্যবাদ। আমার বাড়ি থেকে কাল আপনাকে পাকা দেখা দেখতে যাবে। আপনার অসুবিধা নেই তো? না, নেই। আরেকটা কথা, ওদের সামনে নিজেকে হুকু বলবেন না। রিল্যাক্স থাকবেন, ঠিক আছে? কুহু হতভম্ব হয়ে গেল এমন কথা শুনে। সে স্পষ্ট শুনতে পেল শাহাদ অল্প হাসছে। শাহাদ একটু থেমে বলল, গুড নাইট কুহু, সি ইউ সুন। কলটা কেটে গেল। কুহু মোবাইল নামিয়ে হাতে নিয়ে থম মেরে বসে থাকলো। তার বানানো ফেস প্যাক মুখে আর দেওয়া হলো না। কুহু আয়নার সামনে বসে সাজছে। তার সামনে বিভিন্ন মেকআপ আইটেম ছড়ানো ছিটানো। কুহুর পিছনে বিছানায় বসে তনয়া পায়েস খাচ্ছে আর আয়নায় কুহুর প্রতিবিম্বর দিকে তাকিয়ে আছে। আজ কুহুকে পাত্রপক্ষ দেখতে আসছে, তাই সকাল সকাল কুহু তাকে কল করে ডেকে এনেছে শাড়ি পরবে বলে। সেই কখন থেকে সে এসে বসে আছে, কিন্তু কুহুর শ্বাস আর শেষ হচ্ছে না। এতক্ষণ কি সব মুখে লাগিয়ে বসেছিল, তারপর গোসল করে এসে এখন মেকআপ করতে বসেছে। তনয়া এক চামচ পায়েস মুখে দিয়ে বলল, রাজনীতিবিদ পছন্দ করিস না তাই বিয়ে করবি না বলে কত লাভ ছাপ দিলি, আর এখন নির্লজ্জের মতো ঝ্যাংঝ্যাং করতে করে বিয়ে করতে রাজি হয়ে গেলি। কুহু মেকআপ ব্রাশটা নামিয়ে আয়না দিয়ে তনয়ের দিকে তাকিয়ে বলল, বিয়েতে রাজি হওয়া অপরাধ নাকি? না তা না, আগে যে বিয়ে করবি না বলে লাফালি।
কুহু মেকআপ ব্রাশ ড্রেসিং টেবিলের উপর রেখে তনয়ের দিকে ফিরল। চোখে মুখে দুঃখী দুঃখী ভাব করে ভেজা কণ্ঠে বলল, একটা মানুষকে ভালো লেগেছে হোক না রাজনীতিবিদ, তাতে কি ভালো লাগা কমে যাবে? আমি না হয় রাজনীতি একটু সহ্য করে নেব। তার উপর বাবা মায়ের খুব ইচ্ছে এখানে বিয়ে দিবে। এখন মেয়ে হয়ে তাদের ইচ্ছে পূরণ করা কি আমার অপরাধ? একটা মানুষকে পছন্দ করে বিয়ে করতে চাওয়া কি অপরাধ? অপরাধ হলে আমাকে শাস্তি দে, আমাকে ফাঁসি দে, পানিশ মি। বলেই কুহু পরনে অন্যার নাকে মুখে চেপে ধরল। গুনগুন করে কান্নার সুর ভেসে আসলো। থেমে থেমে হেসকিয়ে তুলল। তনয়া হতভম্ব হয়ে গেল এমন কাণ্ডে। তীব্র অপরাধ বোধ ছেয়ে গেল তার মনে। আসলেই তো, মেয়েটা এই ছেলেটাকে রাজনীতি করা সত্ত্বেও পছন্দ করে ফেলেছে। বাবা মায়ের ইচ্ছা অনুযায়ী বিয়ে করতে রাজি হয়েছে। এটা তো তার অপরাধ না। তনয়া উঠে গিয়ে কুহুর সামনে ড্রেসিং টেবিলে বসলো। অপরাধী কণ্ঠে বলল, এই কুহু, কাঁদছিস কেন? সরি দোস্ত, আমি বুঝতে পারিনি। এবারের মতো ক্ষমা করে দে না। এই কুহু। তনয়া অনেক অনুনয় করল। আজকের এই শুভ দিনে মেয়েটা তার কথায় চোখের পানি ফেলেছে। নিজেকে অনেক দোষী মনে হলো তার। কুহু আচমকা নাক থেকে অন্না সরিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আচ্ছা যা, ক্ষমা করে দিলাম। তনয়ার মুখটা হা হয়ে গেল। কথায় চোখের পানি, চোখ দুটো একদম মরুভূমির মতো শুকনো। তার মানে এতক্ষণ এই মেয়ে অভিনয় করছিল। এত নিখুঁত অভিনয়। রাগে তনয়ার ব্রহ্মাতালু জ্বলে গেল। কুহুর এসবে তেমন ভাবাবেগ হলো না। সে মেকআপ ব্রাশটা নিয়ে গালে ব্রাশ দিতে ব্যস্ত। তনয়া গরম কণ্ঠে বলল, অপরাধ তুইও করিসনি, আমিও করিনি। অপরাধ করেছে ওই ভদ্রলোক। তোকে বিয়ে করার অপরাধ। বিয়ের পর হাড়ে হাড়ে টের পাবে কি জিনিস ঘরে তুলেছে। শাহাদ নির্বাচন অফিসে এসেছে। একটা খুব দরকারি কাজ আছে। তার বাবার পরিবর্তে সে এসেছে। নির্বাচন অফিসের বারান্দার একটা চেয়ারে বসে আছে। তার পরনে সাদা পাঞ্জাবি পায়জামা, পাঞ্জাবির উপরে একটা কালো কোটি, পাঞ্জাবির হাতা গোটানো। এখানকার কাজ শেষ করে কুহুদের বাড়িতে যাওয়ার কথা তার। ভেতর থেকে তার বাবার সেক্রেটারি রনক পেরিয়ে এলো। বয়সে শাহাদতের বয়সী। 2 বছর ধরে কাজ করছে সেক্রেটারি হিসেবে। রনক বের হয়ে শাহাদের কাছে এসে বলল, ভাই চলুন ভেতরে। শাহাদ উঠে দাঁড়ালো। প্রবেশ করলো অফিসের ভেতরে। আধা ঘন্টা পর কাজ শেষ করে বেরিয়ে আসলো। বাইরে এসে ঘড়ি দেখলো। এতক্ষণে ওর পরিবারের সবাই কুহুর বাসায় চলে যাওয়ার কথা। শাহাদ বের হয়ে আসলো অফিস থেকে। অফিস চত্বরের এক পাশে তার গাড়ি আর তার সাথে আসা ছোট্ট একটা ছেলেদের দল। শাহাদ সেদিকে যাওয়ার সময় গেট দিয়ে কয়েকটা বাইক ঢুকলো। বাইকগুলো পেছনে আসলো একটা দামি কালো গাড়ি। শাহাদ আর রনক দুজনে দাঁড়িয়ে পড়লো জায়গায়। বাইক সহ গাড়িগুলো এক পাশে গিয়ে থামলো। গাড়ি থেকে বের হয়ে আসলো বিরোধী দলের নেতা হিশাম চৌধুরী। শাহাদের চেয়ে 5 থেকে 6 বছরের বড়। পরনে পাঞ্জাবি পায়জামা, দেখতে বেশ সুপুরুষ। গাড়ি থেকে বের হয়ে হিশামের চোখাচোখি হলো শাহাদের সাথে। শাহাদকে সে গেট দিয়ে ঢুকার সময়ই দেখেছে। তাকে সামনাসামনি এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার চোয়াল শক্ত হয়ে গেল। পাশে দাঁড়ানো তার সিকিউরিটিকে বলল, এখানে কি করছে? স্যার, আগামী নির্বাচনের জন্য কোনো কাজে এসেছিল বোধহয়। নির্বাচন কমিশনার আছে তো অফিসে? আছে স্যার, আমি খবর নিয়ে জেনেছি। হিশামের মুখের কাঠিন্যতা দূর হলো না। সেক্রেটারিকে নিয়ে এগিয়ে গেল অফিসের দিকে। শাহাদের পাশ কাটিয়ে যাওয়ার সময় আরেকবার চোখাচোখি হলো দুজনের। শাহাদ শান্ত চোখে তাকিয়ে আছে। হিশাম চোখ সরিয়ে নিল। সে ছোট থেকে শাহাদকে চিনে। বেশ শান্তশিষ্ট ভদ্র টাইপের ছেলে, কিন্তু তারপরও শাহাদকে তার ভালো লাগে না। এই যে তাকিয়ে আছে ওর দিকে, চোখের দৃষ্টিতে কোনো উত্তাপ নেই, শান্ত দিঘির পানির মতো চাহনি। কিন্তু তারপরও হিশামের মনে হচ্ছে এক্ষুনি শাহাদ তাকে গুলি করে দিবে, যেমনটা সে করেছিল গত নির্বাচনে। শাহাদ নিশ্চল দাঁড়িয়ে থেকে হিশামের চলে যাওয়া দেখল। রনক পাশ থেকে কানাকানি করার মতো করে গলা নামিয়ে বলল, এই সন্ত্রাস এখানে এসেছে, নিশ্চয়ই কোনো মতলব আছে। আগামী নির্বাচন নিয়ে কোনো প্ল্যান করছে হয়তো। শাহাদ উত্তর দিল না। সে মুখ ঘুরিয়ে গাড়ির কাছে এগিয়ে গেল।
গাড়ির কাছে গিয়ে দেখলো তার দলের ছেলেগুলো অপর পাশে থাকা হিসাম চৌধুরীর দলের ছেলেদের দিকে তাকে বিভিন্ন আক্রান্ত ইশারা ইঙ্গিত করছে। পেছন ফিরে তাকে দেখলো ওই পাশ থেকেও ওরা কম যাচ্ছে না। কেউ কেউ আবার শার্ট উপরে তুলে কোমরে গুজে রাখা রিভলভার দেখাচ্ছে। সাহাত গাড়িতে উঠে বসলো। রনকও সামনের প্যাসেঞ্জার সিটে উঠে বসলো। সাহাদের দিকে পেছন ফিরে তাকিয়ে বলল, একটু আগেই খবর পেলাম স্যার পৌঁছে গেছেন ওইখানে। সাহাত ঘড়ি দেখলো, রনকের দিকে তাকিয়ে বলল, তাহলে ওখানে যাওয়া যাক। ভাই জজ করে যেতে হবে, কিছু মামলার মোকদ্দমা আছে। তারপর ওইখান থেকে পার্টি অফিস, সেখানে একটা মিটিং আছে। ঠিক আছে। সাহাত ছোট একটা শ্বাস ফেলল। আজ তার বোধহয় কুহুর সাথে দেখা হবে না। মেয়েটা কি আশা নিয়ে বসে আছে, অপেক্ষা করবে তার জন্য, কিংবা না গেলে রাগ করবে? না, এরকম কিছু করবে না। এখনো তো তাদের ভালো করে কেমিস্ট্রি জমলো না। সাহাত অন্যদিকে চিন্তা সরাতে চাইল। প্রথম দেখার পর থেকেই মেয়েটা তার মস্তিষ্ক জুড়ে বসেছে। মস্তিষ্ক থেকে তাকে সরানো বড্ড দায় হয়ে পড়েছে। কুহু খুব সুন্দর একটা বেগুনি কালার শাড়ি পরেছে। তনয়া খুব যত্ন করে পরিয়ে দিয়েছে তাকে। চুলগুলো মাঝখানে সিঁথি করে ছেড়ে দিয়েছে। কানের নিচে দুটো টকটকে লাল গোলাপ গুজে দিয়েছে। কানে টানা দুল পড়েছে। গলায় খুব সিম্পল একটা লকেটওয়ালা হার, আর হাতে বেগুনি কালারের কাচের চুড়ি, চোখে কাজল টেনে দেওয়া, আর ঠোঁটে লিপস্টিক। আয়নার সামনে দাঁড়ানো কুহুকে জড়িয়ে ধরে তনয়া মুগ্ধ কণ্ঠে বলল, তোকে কি সুন্দর লাগছে রে কুহু, মাশাআল্লাহ। কারণ নজর না পড়ুক, আজ তোর রসগোল্লা তোকে দেখে রসমালাই হয়ে যাবে। কুহু মাথা নিচ দিকে দিয়ে তনয়াকে হালকা ধাক্কা দিয়ে লাজুক হেসে বলল, যা কি যে বলিস না। সত্যি বলছি, তোকে একদম 90 দশকের নায়িকাদের মতো লাগছে। কুহু আবারও লাজুক হাসলো। তনয়া মুগ্ধ দৃষ্টিতে কুহুকে দেখলো। এই মেয়ে নায়িকাদের মতো করে সাজার জন্য কি জেদটাই না করলো। শিরিনা বেগমও তার কাছে হার মেনে ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। এখন সাজ কমপ্লিট হওয়ার পর কুহুকে দেখতে আসলেই 90 দশকের নায়িকাদের মতোই লাগছে। কুহু আয়নার সামনে দাঁড়িয়ে বিভিন্নভাবে লজ্জা পাওয়ার ভঙ্গি করতে লাগলো। তনয়া কিছু বুঝতে না পেরে জিজ্ঞাসা করলো, এমন করছিস কেন? কিভাবে ওদের সামনে গেলে দেখতে ভালো লাগবে সেটাই দেখছি। তারপর তনয়ার দিকে ফিরে বলল, দেখ না কিভাবে যাব, এভাবে নাকি এভাবে? কুহু বিভিন্ন রকম লজ্জা মিশ্রিত হাসি দিয়ে এদিকে ওদিকে মুখ বাঁকিয়ে দেখল। তনয়া নাক কুঁচকে তাকিয়ে রইল সেদিকে। কুহু তাড়া দিয়ে বলল, কি হলো বল? তনয়া কিছু বলার আগেই নিচ থেকে গাড়ির হর্নের শব্দ ভেসে এলো। কুহুর মুখে তৎক্ষণাৎ বিদ্যুৎ খেলে গেল। তনয়ার দিকে তাকিয়ে বলল, ওরা চলে এসেছে। বলেই বারান্দার দিকে দৌড় দিল। তনয়া হাই হাই করে উঠল। এই, তুই কোথায় যাচ্ছিস? তুই তো পাত্রী। তারপর ছুটে গেল কুহুর পিছনে। কুহু বারান্দার পেছনের আড়ালে দাঁড়িয়ে রাস্তায় উকি দিয়ে দাঁড়িয়ে আছে। তনয়াও কুহুর ঘাড়ের উপর দিয়ে উকি দিল রাস্তায়। 3টে গাড়ি এসেছে। সামনে একটা মাইক্রো, মাঝখানে একটা প্রাইভেট কার, তার পেছনে আরেকটা মাইক্রো। সামনের মাইক্রোটা থেকে কয়েকজন লোক বের হয়ে এদিকে ওদিকে তাকিয়ে প্রাইভেট কারের দরজাটা খুলে দিল। বের হয়ে আসলো সাদা পাঞ্জাবি পরা একজন বৃদ্ধ লোক। তার এক হাতে একটা লাঠি। গাড়ির ওপর পাশ থেকে আরেকজন মধ্যবয়স্ক পাঞ্জাবি পায়জামা পরা লোক নামলো। তনয়া ব্যস্ত হয়ে কুহুকে বলল, এই যে উনি হচ্ছেন এমপি আশফাক খান। আমি ওনার ছবি পোস্টারে দেখেছি, অনলাইনেও ওনার নির্বাচনী প্রচারণা দেখেছি অনেকবার। কুহু আশফাক খানকে চিনতে পেরেছে, তবে আশফাক খান যে তার বাবার বন্ধু তা সে জানতো না। গেটের সামনে কুহুর বাবা মোয়াজ্জেম সাহেবের দেখা গেল। পাশে দাঁড়িয়ে আছে জিয়াদ। মোয়াজ্জেম সাহেব হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে এগিয়ে এসে জড়িয়ে ধরল আশফাক খানকে। আশফাক খানও হাসলো। দু বন্ধু কুশল বিনিময় করলো। আশফাক খানকে ছেড়ে তার পাশে দাঁড়ানো বৃদ্ধকে সালাম জানালো মোয়াজ্জেম হোসেন। পেছনের মাইক্রো থেকে সাথে সাথে মহিলারা নেমে এলো। এই পর্যায়ে তনয়া তড়িঘড়ি করে কুহুকে টেনে ঘরে নিয়ে আসলো।
কুহু বিরক্ত হয়ে প্রশ্ন করলো। টানছিস কেন? দেখছিস না সবাই নেমে গেছে, হঠাৎ করে কেউ উপরে তাকিয়ে তোকে দেখে ফেলে কেলেঙ্কারি হয়ে যাবে। কুহু ব্যাপারটা বুঝলো, কিন্তু তার মনটা উসখুস করতে লাগলো সাহাদকে দেখার জন্য। সাহাদ এখনো নামলো না কেন গাড়ি থেকে? তনয়া কুহুকে তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি চল নিচের ঘরে, ওনারা চলে আসবে এক্ষুনি। কুহু নিজের কয়েকটা প্রয়োজনীয় জিনিস নিয়ে নিচের ঘরের দিকে রওনা করলো। তনয়ার সাহায্যে শাড়ি সামলে সিঁড়ি দিয়ে নিচে নামলো। তারপর নিচের গেস্ট রুমটায় ঢুকে গেল। খান পরিবারের সবাইকে আপ্যায়ন করে ড্রয়িং রুমে বসানো হলো। তনয়া দরজার আড়ালে দাঁড়িয়ে উকি দিয়ে দেখার চেষ্টা করলো কে কে এসেছে, কিন্তু এখানে থেকে ড্রয়িং রুমের সবটা দেখা যায় না বলে তার দেখতে অসুবিধা হলো। কুহু গেস্ট রুমের বিছানার উপরে বসেছিল। চাপা গলায় তনয়াকে উদ্দেশ্য করে বলল, কে কে এসেছে? সবাইকে দেখা যাচ্ছে না তো, শুধু দুজন মহিলাকে দেখা যাচ্ছে। শিরিনা বেগম সবার সাথে কুশল বিনিময় করে যথাসাধ্য আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে পড়লেন। খানিকক্ষণ বাদে কুহুর কাছে আসলেন। কুহুর সাজগোজের পর উনি আর কুহুকে দেখেননি। মেয়েকে এরকম সাজে দেখে ওনার চোখে পানি এসে গেল। সেদিনের সেই ছোট্ট কুহু কিভাবে এত বড় হয়ে গেল? তনয়া শিরিনা বেগমকে হাসি মুখে বলল, আন্টি, শাড়ি কিন্তু আমি পরিয়ে দিয়েছি কুহুকে, কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। তারপর এগিয়ে এসে বিছানায় বসে থাকা কুহুর কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, মাশাআল্লাহ, আমার মেয়ের গায়ে কারোর নজর না লাগুক। কুহু ভয়ার্ত কণ্ঠে বলল, আমার ভয় করছে মা, আই এম নার্ভাস। কোনো ভয় নেই মা, তোর বাবা আছে, আমি আছি, ভয় কিসের? তারপর তনয়ার দিকে তাকিয়ে বললেন, ওকে নিয়ে বাইরে আসো। শিরিনা বেগম যেতে উদ্যত হলে কুহু হাত আঁকড়ে ধরল, অনুনয় করে বলল, তুমি আমার সাথে থাকো মা, আমি তোমার সাথে যাব। বোকা মেয়ে, আমার কাজ আছে, সবাইকে আপ্যায়ন করতে হবে তো। শিরিনা বেগম মেয়ের হাত ছাড়িয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। কুহু সুরা পরে বুকে ফু দিল। এক গ্লাস পানি ঢকঢক করে পুরোটা খেয়ে ফেলল। তনয়ার দিকে হাত বাড়িয়ে বলল, দেখ হাত কাঁপছে, মনে হয় সুগার ফল হচ্ছে, একটু মিষ্টি খেলে ভালো লাগতো। তনয়া দুষ্টু হেসে বলল, বসার ঘরে তো রসগোল্লা আছে, গিয়ে দুটো কামড় দে, সুগার ফল পাপ পাপ করে পালাবে। এত নার্ভাসনেসের মাঝে লজ্জায় কুহুর গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করলো। তনয়া কুহুকে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে এলো। আস্তে আস্তে ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেল। ড্রয়িং রুমে ওরা ঢুকতেই সকলের মনোযোগ ওদের দিকে ঘুরে গেল। তনয়া কুহুকে নিয়ে এক পাশের ছপায় বসিয়ে দিল। কুহু লাজুক ভঙ্গিতে জড়সড় হয়ে বসলো। মৃদু কণ্ঠে সবাইকে সালাম দিল। মুয়াজ্জেম সাহেব মেয়ের আচরণে খুশি হলেন খুব। একটা মহিলা উঠে এসে কুহুর পাশে বসে চিবুকে হাত দিয়ে মুখটা তুলল, হাসি দিয়ে বলল, বাহ, কি সুন্দর দেখতে হয়েছো, সেই ছোটবেলায় তোমায় দেখেছিলাম। কুহু মহিলাটার দিকে তাকালো, গোলগাল মায়া মায়া মুখ। মহিলাটি হেসে বলল, আমি তোমার শাশুড়ি হব, আমাকে মা বলে ডাকবে, ঠিক আছে? কুহু হালকা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ওপাশ থেকে আশফাক খান গলা উঁচিয়ে বললেন, আর আমাকে ডাকবে বাবা। তারপর পাশে বসে থাকা মুয়াজ্জেম সাহেবের দিকে তাকিয়ে বললেন, বুঝেছিস মুয়াজ, মেয়েকে বিয়ে দিয়ে অন্যের বাড়ি পাঠিয়েছি, এখন ছেলেকে বিয়ে করিয়ে আরেকটা মেয়ে পাবো, শূন্য ঘরটা আবারও পূর্ণতা পাবে। মুয়াজ্জেম সাহেব বন্ধুর কথায় হাসলেন। সাথে আসা বৃদ্ধ লোকটি কুহুকে প্রশ্ন করলো, আমার নাতিকে তোমার পছন্দ হয়েছে তো? আমার নাতি কিন্তু লাখে একটা। কুহু এক পলক সাহাদের দাদা আব্দুল গাফফার খানকে দেখলো। সাদা চুল, সাদা দাড়ি, হাসি হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে। কুহু মাথা নাড়িয়ে বুঝালো তার পছন্দ হয়েছে। গাফফার খান উপদেশ দেওয়ার মতো করে বললেন, আমার নাতি খান পরিবারের উত্তরাধিকারী, ভবিষ্যৎ এমপি। তোমাকে কিন্তু শক্ত হাতে তার হাত ধরতে হবে, সাপোর্ট দিতে হবে। অনেক ঝড় ঝাপটা আসবে, কিন্তু হাত ছাড়া যাবে না। আশফাক খান বাধা দিয়ে বলল, বাবা, আপনি মেয়েটাকে ভয় পাইয়ে দিচ্ছেন এসব বলে, আস্তে আস্তে ও নিজেই সব বুঝে যাবে। আরও কিছু কথাবার্তা চলল। কুহু এক ফাঁকে সবাইকে একটু দেখে নিল। আরও একটা মহিলা এসেছে, তার দুই পাশে দুটো মেয়ে। একটা মেয়ে জিয়াদের বয়সী,
কুহু তাকাতেই মেয়ে দুটো মিষ্টি করে হাসলো। কুহু হাসলো, কিন্তু তার মনটা কিছুটা খারাপ হলো সাহাদকে না দেখতে পেয়ে। সাহাদের মা তাকে সুন্দর একটা হার উপহার দিলেন। অপর পাশে থাকা মহিলাটা উঠে এসে এক জোড়া বালা হাতে পরিয়ে দিয়ে বলল, আমি সাহাদের চাচি হই, আমাকে কাকিমণি বলে ডাকবে। কুহু হেসে দিয়ে মাথা নাড়ালো। আগের নার্ভাসনেসটা আর নেই এখন। সবার ব্যবহারে অনেকটা সহজ হয়েছে সে। কিছুক্ষণ পর কুহুকে গেস্ট রুমে পাঠিয়ে দেওয়া হলো। সঙ্গে এলো সাথে আসা দুটো মেয়ে। কুহুকে একা ঘরে পেয়ে একটা মেয়ে বলল, ভাইয়ার কাছে তোমাকে দেখেছিলাম, কিন্তু তুমি ছবির থেকে সুন্দর। তনয়া জিজ্ঞাসা করলো, তোমরা কি হও সাহাদ ভাইয়ার? বড় মেয়েটা বলল, আমরা কাজিন হই। আমার নাম রাফা আর ওর নাম রিদি। আমি ক্লাস 10-এ পড়ি আর ও পড়ে ক্লাস 7-এ। কুহুর রিদির গাল টেনে দিল। খানিক পরই ঘরে আসলো শিরিনা বেগম, সাথে আসলো সাহাদের মা আর চাচি। সব মহিলারা একসাথে হয়ে কিছুক্ষণ গল্প করলেন। এক পর্যায়ে শিরিনা বেগম আক্ষেপ করে বললেন, মেয়েটা ঘরের কোনো কাজই করতে চায় না আপা। হাজার বকাবকি করেও তাকে দিয়ে কিচ্ছু করাতে পারি না। সারাদিন মুভি দেখে সংসারে যে কি করবে। সাহাদের মা রেজিয়া সুলতানা হেসে বললেন, সেসব আপনাকে ভাবতে হবে না আপা, আমার ছেলের বউকে আমি ঠিক সব শিখিয়ে পড়িয়ে নেব। শিরিনা বেগম রেজিয়া সুলতানার হাত ধরে কৃতজ্ঞ হয়ে বললেন, তাহলে তো আমার আর চিন্তাই রইল না। আরও কিছুক্ষণ আলোচনা চলল। আলোচনা করে ঠিক হলো আর এক সপ্তাহ পরেই বিয়ে। প্রথমে মুয়াজ্জেম সাহেব একটু দ্বিমত পোষণ করলেও আশফাক খানের বিভিন্ন যুক্তির কাছে হেরে গেলেন। এক সপ্তাহ পরে বিয়ে হবে এতেই মত দিলেন তিনি। তারপর দুপুরের খাওয়া দাওয়া করে সবাই বিদায় নিল। সবাই বিদায় নিতেই কুহু নিজের ঘরে এসে শাড়ি খুলে টি শার্ট পরে 4 হাত পা মেলে বিছানায় শুয়ে পড়ল। এতক্ষণে সে নিচে ওদের সাথে ছিল। খুব কষ্টে সে নিজেকে শান্তশিষ্ট রেখেছে, ভুলভাল কাজ না করার চেষ্টা করেছে। অবশ্য শিরিনা বেগম তাকে কোনো কাজই করতে দেয়নি, তাই ভুল হওয়ার প্রশ্নই আসে না। সে শুধু নিজ দায়িত্বে মুখটা বন্ধ রেখেছে। তনয়া তার হ্যান্ডব্যাগটা কাঁধে নিয়ে বলল, এবার আমি গেলাম। কুহু বিছানায় উঠে বসলো। না খেয়ে চলে যাচ্ছিস কেন? মাত্র না তোর সাথে খেয়ে উপরে আসলাম, ভুলে গেলি? কুহু নাক মুখ কুঁচকে হাত দিয়ে নিজের মাথায় বাড়ি দিল। তনয়ার দিকে তাকিয়ে বলল, ভুলে গিয়েছিলাম। তনয়া ঘড়ি দেখে বলল, বেশি দেরি হলে মা বকা দিবে। এবার চাই রাতে ভিডিও কল দিব। এখন গেলাম, তোকে আর নিচে আসতে হবে না। কুহু হাত নেড়ে তনয়াকে বাই জানালো। তারপর আবারও বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল। ছাদের দিকে তাকিয়ে ভাবলো আজ একটু আগে তার বিয়ে ঠিক হয়ে গেছে। 2 দিন পর তার বিয়ে হবে। বিয়ের পর সংসার, তারপর বাচ্চা কাচ্চা। কুহু জিভ কাটলো, 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেললো। কী সব ভাবছে সে, কি লজ্জার ব্যাপার। পার্টি অফিসের কাজ শেষ করতে সাহাদের অনেকক্ষণ লেগে গেল। সে বারবার ঘড়ি দেখছে। এতটা সময় লাগবে জানলে সে আজকের মিটিং ক্যান্সেল করে দিত। অবশেষে মিটিংটা যখন শেষ হলো তখন সে এক প্রকার দৌড়ে বের হলো অফিস থেকে। রনককে উদ্দেশ্য করে বলল, গাড়ি বের কর, কুইক, কৌদের বাসায় যাব। কিন্তু ভাই স্যারেরা তো সবাই চলে এসেছেন। চলে এসেছেন? হ্যাঁ ভাই, একটু আগেই খবর পেলাম তারা সবাই খান বাড়িতে ফিরে এসেছেন। আপনার বিয়ের ডেটটাও ঠিক হয়ে গেছে। কবে? 1 সপ্তাহ পর। সাহাদ সন্ধ্যার পর বাড়ি ফিরল। কুহুদের বাসায় যেহেতু যেতে পারেনি, তাই আরও কিছু কাজ এগিয়ে রেখে এসেছে যাতে বিয়ের সময় কাজের চাপ না থাকে। তার বাবা নামেই এমপি, বেশিরভাগ কাজ তাকেই করতে হয়। বিশাল বড় খান বাড়িটা অনেকটা জায়গা জুড়ে অবস্থিত। বাড়ির চারপাশ জুড়ে বাগান, এক পাশে গ্যারেজ। বাড়ি থেকে দূরে বাগানের এক পাশে একটা আউট হাউস আছে। বাড়ির চারপাশে উঁচু দেওয়াল দিয়ে ঘেরাও করা। সাহাদ সদর দরজা দিয়ে রনককে সাথে নিয়ে ঢুকলো। রনকের হাতে এক গাদা ফাইল। আশফাক খানের সাইন নিতে হবে এগুলোতে। সদর দরজা পেরিয়ে ড্রয়িং রুমে এসে আব্দুল গাফফার খানের সাথে সাক্ষাৎ হলো।
উনি সোফায় বসে পায়ের উপর পা তুলে চা পান করছেন। সাহাদকে দেখে বড় করে একটা হাসি দিলেন। চায়ের কাপ টেবিলে রেখে বললেন, এসেছিস? আয় আয়, এদিকে এসে বস। সাহাদ রনককে আশফাক খানের স্টাডি রুমে যাওয়ার জন্য বলে তার দাদার পাশে এসে বসলো। হাসি মুখে বলল, এত খুশি কেন দাদাজান? দুদিন পর নাত বউ আসছে বাড়িতে, খুশি হওয়ারই তো সময় এখন। সাহাদ নিচের দিকে তাকে হালকা হাসলো। আব্দুল গাফফার খানের দিকে তাকে জিজ্ঞাসা করলো, পছন্দ হয়েছে নাত বউ? অবশ্যই হয়েছে, আমার সোনার টুকরা নাতির জন্য চাঁদের টুকরা নাত বউ। রাফা কিচেন থেকে এক বাটি নুডলস নিয়ে নিজের ঘরে যাচ্ছিল। সাহাদকে বসে থাকতে দেখে এগিয়ে এসে বলল,